প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তরঙ্গ শব্দ অধ্যায় নিয়ে আলোচনা করব। তরঙ্গ মূলত কি? তরঙ্গ হচ্ছে যে এক ধরনের আন্দোলন, কোনো একটা বস্তুর কণাগুলোর মধ্যে যে আন্দোলন হয় সে আন্দোলনকে কি বলবে? তরঙ্গ বলবে। তো আন্দোলনটা কিসের হয়? আন্দোলনটা মূলত হয় কণার আন্দোলন হয়। কণার আন্দোলন, মনে করো যে একটা কণা দেওয়া আছে, একটা বস্তু কণা দেওয়া আছে, এই বস্তু কণার মধ্যে অসংখ্য কণা আছে। তো যখন এখানে আন্দোলন সৃষ্টি হয় তখন এই কণাটাকে আন্দোলিত করে, একইভাবে এই কণাটাকে আন্দোলিত করে, এই কণাটাকে আন্দোলিত করে। এইভাবে আন্দোলিত করার কারণে টোটাল বস্তু কণাটি আন্দোলিত হয় বা ওই তরঙ্গটা আন্দোলিত করে, তখন সেটাকে আমরা তরঙ্গ বলতে পারি। তো এখানে মাধ্যম কোনগুলো, যে কোন মাধ্যমে মূলত তরঙ্গ আন্দোলিত হয়, সেই মাধ্যমগুলো হচ্ছে যে বায়ু মাধ্যম, পানি মাধ্যম, শূন্য মাধ্যম আর কি, এইগুলো হচ্ছে আমাদের মাধ্যম। এই মাধ্যমে আমাদের কণাগুলো আন্দোলিত হয়, অর্থাৎ বায়ু মাধ্যম, পানি মাধ্যম, শূন্য মাধ্যম এইগুলো। এখন শূন্য মাধ্যম কি? বায়ুমণ্ডলের উপরের অংশকে আমাদের কি বলা হয়? শূন্য মাধ্যম বলা হয়। যেমন যদি আমরা এইখানে একটা পৃথিবী বিবেচনা করি, এটা পৃথিবী, আর এটা যদি আমরা এই পৃথিবীর বাইরে বায়ুমণ্ডল, এটা বায়ুমণ্ডল। তো এইখানে এইগুলা হচ্ছে বায়ুমণ্ডল। তো মাধ্যমের স্থির ধর্ম থাকতে হবে। তো এটা হচ্ছে পৃথিবী, আর এর ভিতরে এটা হচ্ছে বায়ুমণ্ডল। তো এই বায়ুমণ্ডলের যে মাধ্যমটা, এটা হচ্ছে শূন্য মাধ্যম। এখন মাধ্যমের যে স্থিতিস্থাপক ধর্ম থাকতে হবে কেন? এই বিষয়টা হচ্ছে যে স্থিতিস্থাপক ধর্ম কি? যে ধর্মের কারণে বস্তু তার পূর্বের অবস্থানে ফিরে যেতে চায়, এটাকে বলবে স্থির ধর্ম। মানে বস্তু যে ধর্মের জন্যে বা যে ধর্মের কারণে বস্তু তার পূর্বের অবস্থানে ফিরে যেতে চায়। অর্থাৎ মনে করো একটা স্প্রিং আছে, এরকম একটা স্প্রিংটাকে তুমি টেনে এদিকে লম্বা করলে স্প্রিং যে ধর্মের কারণে স্প্রিংটা তার পূর্বের অবস্থানে ফিরে যেতে চাইবে, সেটাকে বলো মূলত স্থিতিস্থাপক ধর্ম। তো আমরা এর পরে আসি, যে মনে করো যে কোনো একটা স্প্রিংকে টেনে এরকমভাবে যদি লম্বা করা হয়, তাহলে এটা প্রসারিত হবে, ঠিক আছে, এবং এটা পূর্বের অবস্থানে ফিরে যেতে চাইবে। এটাকে বলবে কি? স্থিতিস্থাপক ধর্ম। বোঝা গেল ব্যাপারটা? তো এখানে আমরা তরঙ্গ ফিল করি, আসলে তরঙ্গটা কিভাবে হয় সেটা আমরা একটু বাস্তবে ফিল করি বা বুঝি। যে এখানে দেখো একটা তরঙ্গ দেওয়া আছে, তো এই একটা তরঙ্গ, তো এই মাধ্যমের কণাগুলো কীভাবে আন্দোলিত হয়? যখন মনে করো যে এই কণাগুলো দেওয়া আছে, একটা কণা আরেকটা কণাকে আন্দোলিত করে, আরেকটা কণাকে আন্দোলিত করে, এইভাবে আন্দোলিত করতে করতে টোটাল বস্তু কণাটা আন্দোলিত হয়। তাহলে এখানে যদি কোনো একটা তরঙ্গ সৃষ্টি করে, তাহলে কিন্তু তরঙ্গ এইভাবে আপ ডাউন হয়, উপরে নিচে এইভাবে সে আপ ডাউন হয়, ঠিক আছে। মানে একবার নিচে লাভে, নিচের থেকে আবার সে উপরে ওঠে, মানে এইভাবে আন্দোলিত এই কণাটাকে আন্দোলিত করে টোটাল এই বস্তুর কণাটাকে সামনের দিকে অগ্রসর করে। তো মানে কণাগুলোকে সামনের দিকে কম্পিত হস্তে অগ্রসর করে এবং তরঙ্গ আন্দোলিত হয় এবং তরঙ্গ সামনে যায়, কিন্তু মাধ্যমের কণাগুলো একই জায়গায় থাকে। মানে এই যে কণাগুলো দেওয়া আছে, এই কণাগুলো কিন্তু একই জায়গায় থাকে, কণাগুলো কিন্তু স্থান পরিবর্তন হয় না, অর্থাৎ জায়গাটা পরিবর্তন হয় না। কণাটা যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে, শুধুমাত্র ও তরঙ্গটা পরিবর্তন হবে এবং এর ঢেউ আকারে চলতে থাকবে, ঠিক আছে। অর্থাৎ যে জায়গায় আমি স্পর্শ করব বা আমি তরঙ্গ উৎস বা যেখানে আমি তরঙ্গ সৃষ্টি করব, সেই জায়গাটা থেকে তরঙ্গ আন্দোলিত হয় এবং সেটা তরঙ্গ কণার মাধ্যমে সেটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে এইভাবে। তাহলে এখানে দেখো যে তরঙ্গ যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তর করে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত হয় না। কণার যে বিন্দু থাকে সেই বিন্দুগুলো জায়গা পরিবর্তন হয় না, বাট তরঙ্গটা এভাবে প্রবাহিত হয়। এটাই মূলত হচ্ছে কি তরঙ্গ। যে প্রদত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তর করে, কিন্তু মাধ্যমের কণাগুলোর কোনো জায়গা পরিবর্তন হয় না, তাকে তরঙ্গ বলে। বোঝা গেল ব্যাপারটা? মানে জায়গাটা পরিবর্তন হবে, ওই জায়গা থেকে এইভাবে আন্দোলিত হবে, বাট জায়গাটা পরিবর্তন হবে না, ওইটাকে কি বলবে? তরঙ্গ বলবে। তাহলে এইখানে দেখো পূর্ণ স্পন্দন কি?
পূর্ণ স্পন্দন হচ্ছে যে তরঙ্গের উপরস্থ কোনো কণা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিকে থেকে সেই বিন্দুতে এলে তাকে পূর্ণ স্পন্দন বলে। অর্থাৎ একটা একটা মনে করো যে একটা তোমার তরঙ্গ উপরের দিকে গেল, ওটা আবার নিচের দিকে আসলো, নিচের দিক থেকে আবার উপরের দিকে গেল, এই উপরের দিকে আসলে মানে একই দিকে যেতে হবে, মানে তরঙ্গটা যেদিকে শুরু করছিল ওই দিকে আবার যেতে হবে। যদি ওই দিকে আবার যায় তাহলে সেটাকে বলে কি পূর্ণ স্পন্দন। মানে একটা একটা উপরের দিকে গেল, একটা নিচের দিকে আসলো, আবার ওটা উপরের দিকে যদি যায় তাহলে সেটাকে বলবে কি তোমার পূর্ণ স্পন্দন। বোঝা গেল? তাহলে এখানে এরপরে হচ্ছে যে পর্যায়কাল কাকে বলে। যেমন এইখানে যে পূর্ণ স্পন্দনের বিষয়টা, এটা উপরে ছিল, উপরের থেকে এটা উপরে ছিল, উপরে থেকে নিচে এসে নিচের থেকে আবার উপরে এসে এইভাবে এটা নিচের থেকে উপরে উঠলে এটা পূর্ণ স্পন্দন বলে। এখন পর্যায়কাল কাকে বলে? পর্যায়কাল হচ্ছে যে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে, তাহলে পূর্ণ স্পন্দন সম্পন্ন যে সময় লাগে, তাহলে তরঙ্গের বস্তু যে কোনো কণা যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং একই দিকে সেই বিন্দুতে এলে তাকে পূর্ণ স্পন্দন বলে। নিচে মানে একটা কণা উপরের দিকে যাবে এবং নিচের দিকে আসবে, একটা কণা উপরের দিকে যাবে, নিচের দিকে আসবে, নিচের দিকে উপরের দিকে উঠবে, এই যে পূর্ণ স্পন্দন এবং সম্পন্ন যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। ঠিক আছে? তাহলে পর্যায়কালকে সাধারণত জানি আমরা টি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল টি দ্বারা। তাহলে এখানে কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে। প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন কম্পন, টি সেকেন্ডে পূর্ণ স্পন্দন হয় একটি, তাহলে 1 সেকেন্ডে পূর্ণ স্পন্দন হবে 1/t। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি যে কম্পাঙ্ক এফ সমান হচ্ছে কি, কম্পাঙ্ক এফ সমান হচ্ছে যে 1/t, এফ সমান 1/t, অর্থাৎ 1 সেকেন্ডে কতটি পূর্ণস্পন্দন সম্পন্ন হলো সেটা সংখ্যাকে কম্পাঙ্ক বলে। ঠিক আছে? সেটা সংখ্যাকে কম্পাঙ্ক মানে একটা মনে করো একটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এরকম তরঙ্গ দৈর্ঘ্য আছে, এরকম দেওয়া আছে। এখন 1 সেকেন্ডে কয়টা হলো? একটা 2টা হলো। ঠিক আছে? তাহলে এই কম্পাঙ্ক হচ্ছে 2টা। ঠিক আছে? মানে 1 সেকেন্ডে এখানে টোটাল যত 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণস্পন্দন সম্পন্ন হবে সেটা হচ্ছে কম্পাঙ্ক, সেটা হচ্ছে কি কম্পাঙ্ক এফ এর মান। তাহলে এখানে তরঙ্গদৈর্ঘ্য একটি পূর্ণস্পন্দন সম্পন্ন করতে যে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গদৈর্ঘ্য বলে। একটি পূর্ণস্পন্দন সম্পন্ন করতে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গদৈর্ঘ্য বলে। একটি পূর্ণস্পন্দন সম্পন্ন করতে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গদৈর্ঘ্য বলে। একটি পূর্ণস্পন্দনকে একটা উপরের দিকে আসে আবার নিচের দিকে যায়, নিচের দিকে উপরে ওঠে, এই যে টোটাল যে একটা উপরের দিকে গেল একটা নিচের দিকে আসলে টোটাল একটাকে কি বলে পূর্ণস্পন্দন বলবে। একটি পূর্ণস্পন্দন সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গদৈর্ঘ্য বলে। তাহলে এ থেকে বিতে যেতে 1 সেকেন্ড সময় লাগে, তাহলে এটাকে বলবে তরঙ্গদৈর্ঘ্য। এখন এ থেকে বিতে 1 সেকেন্ড সময় লাগে, 1 সেকেন্ড সময় লাগবে, এ থেকে বিতে যেতে 1 সেকেন্ড সময় লাগবে। এখানে এ থেকে বিতে যেতে 1 সেকেন্ড সময় লাগবে, তাহলে এখানে 1 সেকেন্ড সময় লাগবে। তাহলে এখানে কম্পাঙ্ক কম বলে তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে, মানে কম্পাঙ্ক কম। তাহলে কম্পাঙ্ক কম হলে আমাদের তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি যে এখানে খেয়াল করি যে এ থেকে বিতে যেতে 1 সেকেন্ড সময় লাগে। এখন এ থেকে বিতে যেতে 1 সেকেন্ড সময় লাগে, তাহলে এইখানে কিন্তু আমাদের তরঙ্গদৈর্ঘ্য বেশি। ঠিক আছে? এখানে তরঙ্গদৈর্ঘ্য বেশি। তাহলে আমরা এখানে খেয়াল করি যে বিস্তার কাকে বলে। বিস্তার হচ্ছে সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে তরঙ্গস্থিত কোনো কণার সর্বাধিক সরণকে বিস্তার বলে। তাহলে সাম্য অবস্থান থেকে যে কোনো কণার একদিকে তরঙ্গস্থিত কোনো কণার সর্বাধিক সরণকে বিস্তার বলে। তাহলে এখানে একটু দেখি যে আমরা এটা একটু দেখি যে এটা বিস্তার কীভাবে। একটা তরঙ্গ দেওয়া আছে, তো এই যে এইখানে যে প্রতিটা কণার যে বিস্তার দেওয়া আছে, এই বিস্তার যে সর্বোচ্চ যেটা সর্বোচ্চ দেওয়া আছে,
এই যে সর্বোচ্চ যেটা দেওয়া আছে যে বিন্দু বা যে কণাটা, সেইটা হচ্ছে মূলত বিস্তার। সেটা হচ্ছে কি মানে যে কোনো কণার সর্বাধিক যে সরণটা হবে সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, অর্থাৎ উপরের দিকে হতে পারে অথবা নিচের দিকে হতে পারে, যে কোনো একদিক হতে পারে। এটাকে কি বলে বিস্তার। তাহলে উপরের দিকে হলে প্লাস আর নিচের দিকে হলে মাইনাস। বোঝা গেল ব্যাপারটা? তাহলে পরে তাহলে এখানে আমরা দেখি যে আসলে মাথায় প্রশ্ন আসতে পারে যে প্লাস আর মাইনাস বিস্তার একই কেন, প্লাস এবং মাইনাস বিস্তার একই কেন, প্লাসটা উপরের দিকে এবং মাইনাসটা নিচের দিকে। আসলে স্থিতিস্থাপক ধর্মের জন্য এরকম হয় যে একটা স্প্রিংকে যদি টানি, এরকম যদি স্প্রিংটা টানি তাহলে কিন্তু সে এদিকেও লম্ব হয় এদিকেও লম্ব হয়। মানে এটা যদি আমি সাম্যস্থান ধরি তাহলে এদিকেও প্রসারিত হয় আবার এদিকেও প্রসারিত হয়, দুই দিকে প্রসারিত হয়। তাই দুই দিকে প্রসারিত হওয়ার কারণে প্লাস এবং মাইনাসের মানটা সমান হয় উভয় দিকে, ঠিক আছে, সেজন্য মানটা সমান। তাহলে এখানে বিস্তার ধর্ম স্থিতিস্থাপক ধর্মের জন্য স্থিতিস্থাপক ধর্মের জন্য এটা হয় যে একবার একটা প্লাস একটা মাইনাস, মানে একটা উপরের দিকে একটা নিচের দিকে। তরঙ্গ বেগ কাকে বলে? নির্দিষ্ট দিকে তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে, 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে, মানে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বকে কি বলবে? তরঙ্গ বেগ বলবে। তাহলে এই নির্দিষ্ট দিকে তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে তাকে তরঙ্গ বেগ বলে। 1 সেকেন্ডে, অনলি 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, মানে আমরা ওই যে বেগের যে সংখ্যাটা জানি যে 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেইটা হলো কি বলে? বেগ বলে। তখন বেগ ইকুয়াল টু কি? s/t, মানে কি দূরত্ব বাই কি সময়। তাহলে একইভাবে তরঙ্গ বেগ সমান কি হবে? s/t, ঠিক আছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে এইখানে তরঙ্গ বেগ ভি ইকুয়াল টু তরঙ্গ বেগ ভি ইকুয়াল টু λ/t। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য মানে দূরত্ব, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? দূরত্ব, যে কতটুকু দূরত্ব অতিক্রম করলো। তাহলে এটা হচ্ছে দূরত্ব, আর দূরত্ব বাই সময় সমান কি? তরঙ্গ বেগ। তাহলে দশা হচ্ছে কি? তরঙ্গের সামগ্রিক অবস্থা হলো দশা। যে কোনো বিন্দুর অবস্থানই হলো কি? দশা। যে কোনো বিন্দুর অবস্থানই কি? দশা। যে কোনো বিন্দু হতে পারে, যেমন একটা তরঙ্গ দেওয়া আছে, এখন এই বিন্দুতে হতে পারে, এই বিন্দুতে হতে পারে, এই বিন্দুতে হতে পারে, এই বিন্দুতে হতে পারে, অথবা এই বিন্দুতে হতে পারে, অথবা এই বিন্দুতে হতে পারে। যে কোনো বিন্দুতেই যে কোনো বিন্দুর অবস্থানই হলো কি? দশা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইখানে হলো যে দশা, যেমন আমি যদি দশা বলা হয় তাহলে এখানে যে কোনো বিন্দুর অবস্থান দশা। এই বিন্দু হতে পারে, যে কোনো বিন্দু হতে পারে, ঠিক আছে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, তরঙ্গের প্রকারভেদ হচ্ছে যে অনুপ্রস্থ তরঙ্গ মানে আর তরঙ্গ, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্ব হয়ে অগ্রসর হয়, মানে এইদিকে এইভাবে আপ ডাউন হবে, মানে একবার একটা নিচে লাগবে একবার একটা উপরে উঠবে, এইভাবে যে তরঙ্গ অগ্রসর মানে উপরে নিচে এইভাবে আপ ডাউন হওয়ার মাধ্যমে যে তরঙ্গ অগ্রসর হয় সেটাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। মানে লম্বলম্বীভাবে অগ্রসর হবে, মানে কণাগুলো লম্বলম্বী অগ্রসর হবে এবং কণাগুলো সামনের দিকে এগিয়ে যাবে। লম্বলম্বীভাবে কণাগুলো কম্পিত হবে এবং সেই তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হবে, সেটাকে কি বলবে? অনুপ্রস্থ তরঙ্গ বলবে। তাহলে কণাগুলো লম্বা ওঠানামা হয়, মানে মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। মধ্যবর্তী কোণ কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে, অবশ্যই 90 ডিগ্রি হবে, ঠিক আছে। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? যখন অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরাল অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। কীরকম? যেমন আমি সাপোজ একটা তরঙ্গ ধরি, যেমন এরকম একটা তরঙ্গ নিচ্ছি, একটা বস্তু, এই বস্তুর মাধ্যমে হলো যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই শব্দ তরঙ্গের কথা বলি, তাহলে নিচে শব্দ যাচ্ছে এবং উপরে যাচ্ছে তরঙ্গ। তাহলে শব্দ নিচে দিয়ে যাচ্ছে এবং তরঙ্গ উপর দিয়ে যাচ্ছে। তাহলে দুইটা যখন একই সাথে যাবে এবং যে সমান্তরালে যাবে তখন তাকে কি বলবে? অনুদৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ মধ্যবর্তী কোনো কোণ থাকবে না, মধ্যবর্তী যদি কোনো কোণ না থাকে তাহলে সেটাকে কী হলো? অনুদৈর্ঘ্য তরঙ্গ। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে তরঙ্গ সংশ্লিষ্ট কয়েকটি সম্পর্ক, কম্পাঙ্ক পর্যায়কালের মধ্যে সম্পর্ক, টি সেকেন্ডে কম্পন হয় একটি, তাহলে এফ ইকুয়াল টু 1/t বলা যায়। তাহলে যদি আর গুণ করি তাহলে এফ টি ইকুয়াল টু কি 1, তাহলে এফটির গুণফল কত হবে? 1। এটা একটা মেন পয়েন্ট, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা টিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটাই ছিল মূলত আমাদের তরঙ্গ এবং শব্দের আলোচনা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।